সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল সংশোধনীতে গণতন্ত্রহীন হয়ে পড়ে দেশ, বললেন অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় অভিযোগ দায়ের। 12 সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভার প্রশাসক নিয়োগ, জনপ্রত্যাশা পূরণে এমন পদক্ষেপ, জানালেন উপদেষ্টা। এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার, নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথ বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সাবিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত জানান, আপাতত এটি বাতিল বা স্থগিত কিছুই করছেন না তারা। পরে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মনে করেন অন্যতম রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন কায়েম ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, এই বিষয়ে কোর্টের রুল চেয়ে আমরা রিটটা করেছিলাম। জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে, কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানে সংশোধন করতে পারে। পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের উপর আঘাত বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা জানান আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনার হোসেন মঞ্জুর সহ 28 জনের নাম উল্লেখ করে 500 অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসাবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। আলভির পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদউদ্দিন এই অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নফেল সহ 108 জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও 100 থেকে 150 জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। গেল 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম।
তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও 100 থেকে 150 অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ 62 জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। 21 জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট 15টি মামলা হয়েছে। এর মধ্যে 12টি হত্যা, 1টি গণহত্যা, 1টি অপহরণ ও 1টি হত্যা চেষ্টা মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা উত্তর, দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 60 উপজেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 423 পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। জানাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত। পদ হারালেন দেশে 12 সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা AF হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেফতার হলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। সন্ধ্যায় রাজধানী বারিধারা ডিওটেস এলাকার এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে রাজধানী মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ডাক্তার দীপু মনি 2008 সাল থেকে চাঁদপুর 3 আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 3 মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। দেখছেন সংবাদ রাত। ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল, জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নিজের সম্পত্তি হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মচারীদের হিসাব নেওয়ার কথা জানান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সপ্তাহে দেশে আসবে জাতিসংঘ তদন্ত দল। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে খাদ্য উৎপাদন বাড়ানো প্রথম লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি এইগুলি।
রেল ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি দিয়ে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, দায়িত্বে অবহেলা করলে যে কাউকে ছেড়ে দিতে হবে চেয়ার। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। এ সময় রেল ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে নিজের সম্পত্তির হিসাব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। রেলের জমি নিয়ে ৯-৬ হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি। এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। অন্যদিকে দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনারি। আলাপ শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার নিয়ে সন্তুষ্ট জাপান, তাই চলমান সব প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। বাজেট সরকার তো আলাদা ম্যাক্রো ইকোনমিক্স, সেটা আমাকে জিজ্ঞেস করছে গভর্নর, তুমি তো জানো ম্যাক্রো ইকোনমিক্সে বাজেট সাপোর্ট আমার দরকার, টাকা পয়সা দরকার, খালি প্রজেক্ট না। ওরা বলে এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন। এছাড়া সরকার জাপানের কাছে বাজেটে অর্থ সহায়তা চেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। সব বলে ফেললে আপনাদের কি বলে? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ নিয়ে হাইকোর্ট বেঞ্চে শিগগিরই শুনানি হবে বলে জানানো হয়। এদিকে আলোচিত এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাবিনা মজুমদারের আরও একটি রিপোর্টে দেখুন বিস্তারিত। আমার বাংলাদেশ বা এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করেন দলটির নেতা ও আইনজীবীরা। আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে যারা প্রেসে আছেন, আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেয়নি, তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল যে কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভুইফোড় অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। যখন নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে সে সময়ে এবি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী রিটকারী আইনজীবী। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট হয়েছে হাইকোর্টে। দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 3 বছরে হওয়া উচিত বলে মনে করেন রিটকারী। জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানানো হয়। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সরকারের 41 মন্ত্রী এমপির দুর্নীতি খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন, যারা গেল 15 বছরে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সারফুদ্দিন আহমদ ও শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতি তদন্ত গতি পেয়েছে। মহিউদ্দিন আহমেদের সঙ্গে নিয়ে নূপুর মাহমুদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর বাসা থেকে গেল 17 আগস্ট বিদেশি মুদ্রা সহ 3 কোটি 1 লাখ টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এর 2 দিন পর তার চাকরি জীবনের দুর্নীতির ফেরিস্তি খুঁজতে নেমেছে দুদক। একই দিনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অনুসন্ধান শুরু করেছে। আর 3 বছর থমকে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির অনুসন্ধানে গতি ফিরেছে। সম্পদের অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে চিঠি। শাহ কামালের বিরুদ্ধে চাকরি জীবনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা
উপার্জন এবং অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ ও তার পিএস ডাক্তার রাসেল ও অন্যান্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন করা সংক্রান্ত অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। গেল 15 বছরে নজিরবিহীন সম্পদ বেড়েছে আওয়ামী লীগ সরকারের 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 জন সংসদ সদস্যের। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অন্যান্যরা গড়েছেন সম্পদের পাহাড়। এ নিয়ে তদন্ত করতে এক আইনজীবীর আবেদন খতিয়ে দেখছেন দুদক। দুর্নীতি দমন কমিশন তো আসলে যে কার্যক্রমগুলি করছে আপনারা হয়তো দেখে থাকবেন, গত 1 বছর থেকে তো অনেক গতি এসেছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। তো সুতরাং এই ধরনের অভিযোগ আসলে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কিছুদিন দুদকের কার্যক্রম স্থবির থাকলেও কয়েকদিনে বেড়েছে কাজের গতি। বিগত সরকারের একাধিক এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারাও ফাঁসছেন দুদকের জালে। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। নিশাদ, দীপু মনিকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, বিস্তারিত জানাবেন আমাকে। জি, যেমনটি বলছেন আপনি, আসলে আমরা এই মুহূর্তে আছি বর্তমানে ডিবি কার্যালয়ের সামনে। আজকে সন্ধ্যায় বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে ডিবি কার্যালয়ে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, তার যে নির্বাচনী এলাকা চাঁদপুর, সেই চাঁদপুরে সেখানে একটি মামলা দেখানো হয়েছে এবং সে মামলায় মূলত তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা হয়েছে এবং সে হামলায় অগ্নিসংযোগের ঘটনায় ডাক্তার দীপু মনিকে আসামি করা হয় এবং তার বড় ভাই, একই সাথে আওয়ামী লীগের 5 শতাধিক নেতার নামে কিন্তু যে মামলা করা হয়েছে এবং সেই সাথে সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই সাথে যদি আমরা একটু জানিয়ে রাখি, গত 18 জুলাই সন্ধ্যা 7টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র শেখ ফরিদ আহমেদ মানিক মনিরা ভবনে হামলা চালায়, অর্থাৎ যেগুলো চাঁদপুরের ঘটনা মূলত, অর্থাৎ তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে, চাঁদপুরের মামলাগুলোর প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, তাকে কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাকে ডিবি কার্যালয়ে এখনও আনা হয়নি এবং কিছুক্ষণের মধ্যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এবং এরপরেই পুলিশ রিমান্ড চাইবে। অর্থাৎ যেহেতু তাকে চাঁদপুরের যেহেতু মামলা, সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি ডিবির হাতে মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে বারিধারার একটি বাসায় তিনি আত্মগোপনে ছিলেন এবং সেই আত্মগোপনে থাকার কারণে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে বারিধারায় যায় এবং সন্ধ্যা নাগাদ তাকে সেখানে তল্লাশি করে বের করা এবং তাকে গ্রেপ্তার করা হয়। দীপু মনি আগে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, পরবর্তীতে তাকে সমাজ কল্যাণ মন্ত্রী করা হয় এবং একই সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী নিহতের ঘটনাও ঘটেছে। তো সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে ইন্ধনদাতা হিসেবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং সে মামলার প্রেক্ষিতেও ইতিমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং অনেকের রিমান্ড চলছে। আমরা যদি একটু বলি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার রিমান্ড চলছে, একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার রিমান্ড চলছে এবং অন্যান্য যে জুনায়েদ আহমেদ পলক সহ ছাত্রনেতাদের কিন্তু রিমান্ড চলছে। এবং সেক্ষেত্রে দীপু মনিরও কিন্তু একই ঘটনার প্রেক্ষিতে তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং সেক্ষেত্রে ঢাকার যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও কিন্তু তার নামে আমরা দেখেছি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং একই সাথে যদি আমরা দীপু মনির যে বিষয়গুলো, যে আওয়ামী লীগ সরকারের আমলে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় এসছে, বিশেষ করে দুর্নীতির চিত্রগুলো, সেক্ষেত্রে দীপু মনি এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু চাঁদপুরে একাধিক নদী দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের বেশ কিছু অভিযোগও কিন্তু বারবার উঠে এসেছে এবং প্রশ্ন ফাঁসের যে কেলেঙ্কারি, সে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে এবং বইপত্র বিভিন্ন ভুল ক্ষেত্রে কিন্তু দীপু মনির সবচেয়ে একেবারেই অযোগ্যতার প্রমাণ দিয়েছিল। তো আসলে সেই প্রেক্ষিতগুলোতে তখনকার সময়ে কিন্তু ব্যাপক আন্দোলন হয়েছিল এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি তখনও অনেক আলোচনার ইস্যু ছিল। এবং বর্তমান যে সময় চলছে, আওয়ামী লীগের সরকারের যে সময়কার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি যখন দেশ ত্যাগ করে পালিয়ে যান, তখন কিন্তু আওয়ামী লীগের অনেক অসংখ্য নেতা কিন্তু তারা পলাতক রয়েছে এবং শুধু তাই নয়, বিভিন্ন এমপি মন্ত্রীরাও কিন্তু পলাতক রয়েছে। বিশেষ করে তাদের সময়কার তারা যে অনিয়ম দুর্নীতি করেছিল, সেই বিষয়গুলো যখন এখন একের পর এক সামনে আসতে শুরু করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু নিজেদের আত্মগোপনে নিয়ে গেছে
হচ্ছে। এবং দীপুমণির ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখেছি। দীপুমণিও আত্মগোপনে গিয়েছে এবং আত্মগোপনে থাকাকালীনও আমরা এই এতদিন ধরে জেনেছি আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং পরবর্তীতে চাঁদপুরের যে মামলা, শুধু একটি মামলা না, যে বিএনপি নেতা বিএনপির চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলার ঘটনায় শুধু তার নামে মামলা হয়নি, সেখানে আমরা চাঁদপুরের যে ঘটনাগুলো, সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং হামলার ঘটনা ঘটেছে। তো সেই বিষয়গুলোতে দীপুমণির পরিবারের ইন্ধন ছিল এবং তার পরিবারের নেতৃত্বে মূলত হামলাগুলো হয়েছে বলে অভিযোগ এসছে। এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা মামলাও হয়েছে চাঁদপুরে এবং সে মামলাগুলোর প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ডিবি কার্যালয়ে কিছুক্ষণের মধ্যে তাকে নিয়ে আসা হবে, আমরা এমনটাই শুনেছি। আমরা এখানে অপেক্ষা করছি, যেহেতু সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আনবে। এবং এই ডিবি কার্যালয়ে দীপুমণিকে আনাকে ঘিরে আমরা দেখেছি এখানে এখনও সেনাবাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা রয়েছে, সেনাবাহিনীর উপস্থিতি এখানে রয়েছে। এবং একই সাথে যে ডিবির যে অন্যান্য কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসছে। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে দীপুমণিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এবং সেখানে পুলিশ তার রিমান্ড চাইবে এবং এই ঘটনাগুলোতে তার যে সম্পৃক্ততা, তার সাথে আরও কারা কারা সম্পৃক্ত ছিল সেই বিষয়গুলোর জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। তো ডানা, এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের 4 শিক্ষার্থীকে সম্মান জানাতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি এই সভার আয়োজন করে। সভায় পুলিশের গুলিতে শহীদ হওয়া 4 পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে দেশজুড়ে হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। এ সময় কলেজের 4টি ভবন 4 শহীদদের নামে নামকরণ করার ঘোষণা দেন কলেজ উপাধ্যক্ষ সালেহ আহমেদ ফকির। ফলে সাংবাদিক সমিতির পক্ষ থেকে শহীদ 4 পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের নেতারা। যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তারা।